স্মার্টফোনের জন্য কোন ডিসপ্লে সবচেয়ে বেশি ভালো, আইপিএস নাকি অ্যামোলেড? আবার আপনি যখন রাতে ঘুমাতে যাচ্ছেন তখন যদি ফোনটাকে চার্জে বসিয়ে রাখেন সেই ক্ষেত্রে কি কোনো প্রবলেম হতে পারে কি? এছাড়াও বর্তমান সময়ে স্মার্টফোনের জন্য সবচাইতে শক্তিশালী প্রসেসর কোনটা? এমন সব দারুণ দারুণ প্রশ্ন রয়েছে। গতকালকে ভিডিওতে বলছিলাম আজ স্যামের পর্ব আগামীকাল থাকবে, তো আপনারা ঝটপট প্রশ্ন করে ফেলুন। অনেক প্রশ্ন এসেছে, সেগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। কেমন আছেন আপনারা? আমাদের প্রথম কমেন্টটি করছেন রমিক্স এফ। উনি লিখছেন, স্যাম ভাই, ইউএসবি টাইপ বি এবং ইউএসবি সি এর মধ্যে ডিজাইন ছাড়া আর কি পার্থক্য রয়েছে? আমার প্রশ্ন করার কারণ হলো চার্জার যত বড় হবে চার্জ তত দ্রুত হবে, সেখানে ইউএসবি টাইপ সি এর কি অবদান জানাবেন প্লিজ। আচ্ছা, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই কারণে আমরা অবশ্যই নিয়েছি। দেখুন, হ্যাঁ, চার্জ তো দুটোতেই হয়, তবে টাইপ সি আর টাইপ বি এর মাঝে ভাই বিশাল বড় রকমের তফাৎ রয়েছে। ফার্স্ট অফ অল ডিজাইনে তো পরিবর্তন আছেই, তবে সবচাইতে বড় যে পরিবর্তনটা সেটা হলো ডাটা ট্রান্সফার স্পিডের মাঝে বিশাল বড় রকমের পরিবর্তন পাবে দুটোতেই। যেমন টাইপ সি সে সর্বোচ্চ 10 Gbps এ ডাটা ট্রান্সফার করতে সক্ষম, অন্যদিকে আমরা মাইক্রো ইউএসবিতে কত দেখি, মাত্র 480 Mbps এ ডাটা ট্রান্সফার করতে পারে। তো বুঝতে পারছেন দুইটার মাঝে কোন লেভেলের তফাৎ আছে। চার্জ করতে গিয়ে, হ্যাঁ, চার্জারের ক্ষেত্রে গিয়েও আসলে ব্যাপার আছে এখানে। মাইক্রো ইউএসবিতে দেখবেন যে এটা নষ্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে, টাইপ সি নষ্ট হওয়ার পসিবিলিটি নেই, যে কোনোভাবে ঢুকালেই হয়। তো অবশ্যই আস্তে আস্তে সব টাইপ সিতে যাওয়া উচিত এবং আশা করছি সব কিছু, ইভেন অ্যাপোলো আপনারা জানেন টাইপ সিতে চলে আসতেছে। সো এটাই। খোকন ভাই জানতে চেয়েছেন, স্যাম ভাইয়া, স্ন্যাপড্রাগন 8 Gen 1, 8 Gen 1 Plus, 8 Gen 2 এর মানে কি একটু বুঝিয়ে বলুন। 8 সিরিজের যে প্রসেসরগুলো রয়েছে স্ন্যাপড্রাগনের, ওইখানের জেনারেশন ওয়াইজ মানে একটার পর আর একটা আসছে। এখানে প্রিভিয়াস জেনারেশন রয়েছে, বর্তমান জেনারেশনও রয়েছে। এটাই ভাই, আর কিছুই না। মানে এখানে জাস্ট প্রত্যেকটা প্রসেসরই আলাদা আলাদা, একটার পরে আর একটা করে আসছে এবং অবশ্যই পরবর্তীতে যেটা আসছে সেটা আর একটু পাওয়ারফুল। এটাই। তামজিদ ভাই জানতে চেয়েছেন, বর্তমানে অনেক মোবাইলে 3.5mm হেডফোন জ্যাক থাকে না, এটা দেওয়ার জন্য কি কোম্পানি আলাদা খরচ হয়? লাভ ফ্রম চাঁদপুর, চিটাগাং, বাংলাদেশ। 3.5mm হেডফোন জ্যাক, হ্যাঁ, এটা দিতে গেলে তো অবশ্যই একটা বাড়তি খরচ আছেই, তবে দেওয়া হয় না অন্য কারণে। কারণ ফোনগুলো এখন ডে বাই ডে এতটাই স্লিম হয়ে যাচ্ছে যে কারণে ওই জায়গাটাতে 3.5mm হেডফোন জ্যাক দেওয়াটাও একটা মানে ঝামেলার বিষয় হয়ে দাঁড়ায়, বা দিতেও তারা পারে না, চাইলেও দিতে পারে না অনেক সময়, আর খরচও কিছুটা কম অবশ্যই হবে। সাবির ভাই লিখছেন, আইফোন 15 Pro Max বের হলে কি পুরাতন আইফোন ব্যবহার করা মডেলের দাম কিছুটা কমবে? লাভ ইউ স্যাম ভাই। ব্যবহার করা আইফোন, হ্যাঁ, পুরাতন ফোনের দাম কিছুটা অবশ্যই কমবে, তবে একদম অনেক বেশি কমার যদি চিন্তা ভাবনা করে থাকেন অতটাও কমবে না, তবে অবশ্যই কমবে। জিদ গেমিং, স্যাম ভাইয়া, আইপিএস প্যানেলের ডিসপ্লে ভালো নাকি অ্যামোলেড সুপার অ্যামোলেড ডিসপ্লে ভালো, বলে উপকৃত হতাম। স্মার্টফোনের জন্য আমার মনে হয় আসলে অ্যামোলেড সুপার অ্যামোলেড হলেই ভালো হয়। অন্য জায়গার ক্ষেত্রে হলে অন্য কিছু বলতাম, বা কালার অ্যাকুরেসি নিয়ে বলতে গেলে হয়তো ভালো আইপিএস এর কথাও বলতাম, কিন্তু যখন কিনা আপনি স্মার্টফোনের কথা চিন্তা করবেন তখন আমার মনে হয় অ্যামোলেড বা সুপার অ্যামোলেডে থাকা ভালো। পরবর্তী কমেন্টটা আমাদের এক ভাই করছেন, বাট নামটা আমি সঠিকভাবে বুঝতে পারছি না। উনি লিখছেন, স্যাম ভাই, বিদেশের ইউটিউবারদের দেখি স্যামসাং অ্যান্ড আদার্স ফোনের মেইন ব্র্যান্ডস নানা ওপেনিং ইভেন্টে ইনভাইট করে, কিন্তু বাংলাদেশের বিগ শার্ক যেমন আপনি, এটিসি ইত্যাদি চ্যানেলের প্রতিনিধিদের কোনো ইনভাইট করে না কেন তারা? আপনার এই বিষয়ে মতামত কি? আচ্ছা, হ্যাঁ, বাংলাদেশে আসলে এই প্র্যাকটিসটা নাই, একদমই নেই, আমরা দেখি না এমনটা কিছু, তবে হওয়া উচিত। আমাদের পার্শ্ববর্তী দেশে, আমরা ইন্ডিয়াতেই দেখি আসলে এমন কিছু হচ্ছে এবং সেখানে অনেক ইভেন্টের তারা অংশগ্রহণ করে, সেই বিষয়গুলো দেখা যায়। বাট বাংলাদেশে মনে হয় এভাবে চিন্তা করছে না, তবে ভবিষ্যতে হয়তো এই বিষয়গুলো আসতে পারে। আস্তে আস্তে আমাদের ইন্ডাস্ট্রি গ্রো করছে, দেখা যাক। তবে আমার মনে হয় এটা করা উচিত, আমি মনে করি অবশ্যই করা উচিত। ইউজার VH3 সামথিং, বর্তমান সময় দাঁড়িয়ে ফোনের শক্তিশালী প্রসেসর কোনটি জানাবেন দাদা? যেমন আপনি অ্যাপলের কথা চিন্তা করতে গেলে অ্যাপল A16 বায়োনিক এই মুহূর্তে আছে, আর কয়েকদিনের মধ্যে মানে আগামী মঙ্গলবারে আসতে যাচ্ছে অ্যাপল A17 বায়োনিক, আশা করছি সেটাও শক্তিশালী হবে। তবে অবশ্যই স্ন্যাপড্রাগনের লেটেস্ট যে প্রসেসরটা রয়েছে, স্ন্যাপড্রাগন 8 Gen 2, এটাও ডেফিনেটলি যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর। মোহাম্মদ মনির ভাই জানতে চেয়েছেন, স্যাম ভাই, আপনার বার্থডে কবে? আমি কয়েকদিন আগে বলছিলাম সেপ্টেম্বর মাসে আমার বার্থডে, আর সত্যি বলতে আজকেই আমার জন্মদিন। TTX Pro, স্যাম ভাই, আপনি আপনার ভিডিওগুলো কোন ক্যামেরা দিয়ে রেকর্ড করেন এবং কত বিটের, প্লিজ জানাবেন, আশা করি প্রশ্নের উত্তর পাবো। ভাই, আমি এই মুহূর্তে এই যে এখনো যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা হলো সনি A7S3, এটা দিয়ে মূলত আমার ম্যাক্সিমাম ভিডিও রেকর্ড করা হয়ে থাকে। আমরা ম্যাক্সিমাম টাইমে আসলে 8 বিটেই রেকর্ড করি, কখনো 10 বিটে যাওয়া হয়, তবে খুব একটা না, ম্যাক্সিমামই 8 বিটে করা হয়। ভাই, ভিডিও শুট করতেছি আমরা সেই ঠাটা পড়া রোদের মধ্যে, একদম সেই লেভেলের রোদ, আমি জানি না কি আসতেছে। যাই হোক, মিস্টার এক্সট্রোভার্ট লিখছেন, গত বছর জুলাইয়ের মাঝামাঝি সময় আমি রেডমি নোট 11 ফোনটি কিনি। 1 বছর পর্যন্ত ফোনটি ভালো সার্ভিস দিচ্ছিল, কিন্তু এবছর জুলাই মাসে অ্যান্ড্রয়েড 13 অ্যান্ড MIUI 14 এর আপডেট দেই। আপডেট দেওয়ার পর থেকেই ফোন স্লো হয়ে গেছে, ল্যাগ করে। সবচেয়ে বড় সমস্যা হয় ব্যাটারি ব্যাকআপ আগের থেকে অনেক কমে গেছে। অটোমেটিক ফোনের চার্জ কমে যায়, ফোন অন করে চার্জ দিলে স্লো চার্জ ওঠে, কিন্তু ফোন অফ করে চার্জ দিলে দ্রুত চার্জ ওঠে। কি একটা অবস্থা! মানে রেডমির এই সমস্যাটা ভাই নতুন কিচ্ছু না, এটার কোনো সমাধান আসলে এই মুহূর্তে নেই। দেখুন, পরবর্তীতে যদি ওরা কোনো একটা আপডেট দেয়, এই ধরনের ইস্যুগুলো নিশ্চয়ই আপনার মতো অনেকেই কমপ্লেন করছে, তো সেগুলো নিয়ে ওরা ফিক্স করে একটা আপডেট দিতে পারে, দেন আপনি এর সলিউশন পাবেন। এর আগে মনে হয় না কোনো সলিউশন আছে।
ইউজার সামথিং উনি মানে কি কিছু না আছে আর কি উনি লিখছে স্যামসাং, রেডমি, রিয়েলমি এইসব ব্র্যান্ডের ফোনের ব্যাটারি দীর্ঘদিন ব্যবহার করা যায়, মানে এইসব ব্র্যান্ডের ফোনের ব্যাটারি 2-3 বছর খুব সহজে চালানো যায়, কিন্তু আমাদের দেশীয় ব্র্যান্ডের ফোনগুলোতে কেন 1 বছরের বেশি ব্যাটারি চলে না? এখন আমার প্রশ্ন হলো যে দেশীয় ব্র্যান্ডগুলো কি নতুন ব্যাটারি ব্যবহার করে, নাকি স্যামসাং, শাওমি, রিয়েলমি এইসব ব্র্যান্ড থেকে তাদের পুরাতন ব্যাটারি কিনে এনে লাগানো হয়? ওরে ভাই তো পুরো একদম জায়গা মতো দিছে আর কি। না ভাইয়া, আমাদের দেশি ব্র্যান্ডগুলো অবশ্যই নতুন ব্যাটারি ইউজ করে। আমারও বেশ কিছু ফোন খোলা টোলা হয়েছে নিজের হাতে, তো ওগুলো অন্য ব্র্যান্ডের ব্যাটারি ডেফিনেটলি না। কিন্তু এখানে কোয়ালিটি ম্যাটার করে, তারা মানে কস্ট কাটিংয়ের শিকার হয় ব্যাটারি, মানে কিছু করার নাই। বাট দেশি ব্র্যান্ডগুলোর এই জায়গাগুলোতে নজর দেওয়া উচিত, কারণ ব্যাটারি যদি না থাকে ওই ফোনটা তো আমি ব্যবহার করতে পারবো না। তো আমি অবশ্যই ব্র্যান্ডগুলোর সাথে মানে আমাদের দেশি ব্র্যান্ডগুলোর সাথে যখন কথাবার্তা হবে এই বিষয়গুলো অবশ্যই তাদেরকে জানানোর ট্রাই করব। হাসান মাহমুদ ভাই লিখছেন, ভাই আপনারা আপনাদের পুরাতন ভিডিওতে যেসব চিপসেটকে গেমিং চিপ বলেন সেসব চিপসেটকে পরে আবার এন্ট্রি লেভেল বলেন, যেমন আগে Z85-কে গেমিং বলতেন আর এখন Z99-কে বলেন গেমিং না, এরকম কেন? দেখুন ভাই, ব্যাপার হচ্ছে কি, গেমিং চিপ যদি চিন্তা করতে চান তাহলে তো আপনাকে যেতে হবে ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসরে। একটু আগেই বলছিলাম বায়োনিক A17, 16 বা স্ন্যাপড্রাগনের 8 Gen 1, 8 Gen 2 এই প্রসেসরগুলোই মূলত গেমিং চিপ হিসেবে ওকে আছে, বা এগুলোই ওই পারফরমেন্সটা ডেলিভারি করতে পারে। এখন হলো ট্রেন চলে আসছে, একটা সাউন্ড আসতে পারে। যাই হোক, তো যেটা বলছিলাম, আপনার বাজেট হলো 15-20 হাজার টাকা, এই বাজেটের মধ্যে আপনি গেমিং চান, তখন ঠিক আছে Z85 মোটামুটি একটা ভালো প্রসেসর। দেখুন Z85 যখন আসছিল তখন কিন্তু Z99 ছিল না। এখন Z85টাতে মোটামুটি দেখা গেছে ওই টাইমটাতে অন্যান্য প্রসেসরের তুলনায় গেমিংয়ের দিকে মোটামুটি একটু ফোকাস ছিল। ওই সময় যে ধরনের প্রসেসরগুলো ছিল তার ম্যাক্সিমাম ছিল কি অ্যাভারেজ একটা পারফরমেন্স দেওয়ার মতো। বাট Z85-এ আমরা তখন দেখতে পেলাম যে পাবজির ক্ষেত্রে HD হাই ফ্রেম রেট সাপোর্ট করে, মোটামুটি অন্যান্য প্রসেসরগুলোর তুলনায় এখানে একটু গ্রাফিক্সের ক্ষেত্রে হোক বা অন্যান্য জায়গায় একটু এগিয়ে আছে, যেই কারণেই বলা হতো এগুলো গেমিংয়ের জন্য একটু ভালো হবে বা গেমিং সেন্ট্রিক টাইপের। মোটেও কোনো গেমিং চিপ না, বাট গেমিংয়ে বেটার রেজাল্ট দিতে পারে বলেই বলা হতো। Z99 এই প্রসেসরটা কিন্তু গেমিং ফোকাসড না। আবার Z95-এর কথা যদি বলেন, ওই সময় কিন্তু ওই প্রসেসরটা একটু গরম হতো, বাট গেমিং একটা ভালো রেজাল্ট দিত ঠিকই। পরবর্তীতে Z96 যখন নিয়ে আসলো, ওইখানে কিন্তু গেমিংয়ে ততটা ফোকাস ছিল না, বাট চিপটা ততটা গরম হতো না, মোটামুটি একটা স্টেবল পারফরমেন্স দিতে পারতো। Z99 ওইটার কিছুটা আপগ্রেডেবল ভার্সন আর কি। এটুকুই, এগুলোর একটাও গেমিং কোনো প্রসেসর না, বাট এরকম প্রাইস পয়েন্ট থেকে মোটামুটি একটা ভালো রেজাল্ট দেয় এবং গেমিংয়ে অন্য সবার থেকে একটু এগিয়ে থাকে, যে কারণেই বলা হয় হয়তো গেমিং চিপ। এটাই। সোহাগ ভাই লিখছেন, স্যাম ভাই 500 টাকার ভিতরে টপ 5 গ্যাজেটের ভিডিও আসে না কেন? টপ 5 গ্যাজেটের ভিডিও চাই প্লিজ। হ্যাঁ, আসবে ভাইয়া, আমরা বেশ কিছু টপ 5 গ্যাজেট অলরেডি ব্যবহার করছি, কিছু অর্ডার আছে, আপনারা কন্টিনিউসলি বেশ কিছু ভিডিও পাবেন, মানে এতদিন পান নাই তো এখন পরপর কয়েকটাই পাবেন। ইবনে অপু ভাই লিখছেন, আমি সবসময় ঘুমানোর আগে মোবাইল চার্জে লাগিয়ে ঘুমাই, 100% হওয়ার পর চার্জ হতে থাকে, এতে কি মোবাইলের কোনো সমস্যা হবে? আচ্ছা, এখনকার দিনে বেশ কিছু ফোন রয়েছে যেগুলোতে না ওই যে চার্জিং টেকনোলজিটা অনেক উন্নত, মোটামুটি 80%-এর মতো চার্জ হয়ে থাকে, এরপরে আপনি সকালবেলা যখন উঠবেন তার কিছু সময় আগে থেকে এটা চার্জ হয়ে ফুলফিল হয়ে থাকে, তো এতে করে ব্যাটারির উপরে কোনো প্রভাব পড়ে না। তবে একটু আগেকার ফোনগুলোতে কিন্তু দেখা যায় যে 100% হওয়ার পরে ওভাবে আটকে থাকে, এরপরে সারা রাতে নেটওয়ার্কের কানেক্টিভিটির জন্য হয়তো আবার একটু কমে, আবার চার্জ পুশ করে। এই সাইকেল যদি হতে থাকে তাহলে সমস্যা অবশ্যই। তো আপনার ফোনটা যদি রিসেন্ট টাইমের হয়ে থাকে তাহলে প্রবলেম হওয়ার পসিবিলিটি নেই, একটু পুরাতন আমলের ফোন হলে কিন্তু সমস্যা হতে পারে। সমস্যা বলতে কি, ব্যাটারির লাইফ টাইমটা হারাতে পারে আর কি। ওমর ফারুক ভাই লিখছেন, ভাই সাউন্ড সিস্টেমের ভিডিও দিবেন? জি ভাইয়া, সাউন্ড সিস্টেমের ভিডিও খুব শীঘ্রই আসছে। বড় ব্লুটুথ স্পিকার বলেন, তারপর মানে কেবল কানেক্টেড এরকম স্পিকার রয়েছে, এমনকি মার্শালের স্পিকার রয়েছে, এগুলো আমরা ব্যবহার করছি। আপনারা খুব শীঘ্রই রিভিউ পেতে যাচ্ছেন। আসিফ মাহমুদের মতো এরকম অনেকেই কমেন্ট করছিলেন যে ভাই গিভের রেজাল্টগুলো কবে দিবেন, গাছ লাগানোর গিভের রেজাল্ট দেওয়া হয়েছে কিনা বা অন্য গিভের রেজাল্ট দেওয়া হয়েছে কিনা। ভাই গিভের রেজাল্ট সবই দেওয়া হয়েছে, গ্রুপে দেওয়া হয়েছে, আপনারা হয়তো জানেন না। আর গতকালকের ভিডিওতে আমি গিভের রেজাল্ট দিয়ে দিয়েছিলাম, আপনারা ভিডিও শেষ পার্টে গিয়ে পাবেন, লাস্টের ভিডিওটা একটু দেখে নেবেন, গতকালকের ভিডিও আর কি। সো ভাই ব্রাদার, অনেকগুলো কমেন্টের উত্তর দেওয়া হলো। আসলে আরও কয়েকটা কমেন্ট আমি নিতে চেয়েছিলাম, কিন্তু এখানে দাঁড়ানোর মতো কোনো ওয়ে নেই, মানে এতটা গরম আমরা বুঝি নাই। ফার্স্টে মেঘ ছিল, কিন্তু এখন অনেক রোদ উঠছে। সো চলে যেতে হচ্ছে। নেক্সট রবিবারে আবার নিশ্চয়ই দেখা হবে আপনাদের প্রয়োজনীয় কমেন্টসগুলো নিয়ে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে তাহলে নতুন ভিডিওতে। টাটা।